গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তর সৃষ্ট গোয়েন্দা কিরিটি রায় সিরিজের রহস্য গল্প কালো হাত। বদ্ধ একেবারে বিশুদ্ধ পাগল যাকে বলে মশাই, আপনি দেখলেই বুঝতে পারবেন। নবীপুর স্টেটের বৃদ্ধ দেওয়ান সাহেব শ্রীযুক্ত রামগতি মুখুজ্জে হাত নেড়ে নেড়ে তার বক্তব্যটুকু শেষ করলেন। ইদানিং কিছুদিন হলো কিরিটি হঠাৎ গাছগাছরা নিয়ে সর্বদাই প্রায় মেতে আছে। নানা জায়গা থেকে নানা প্রকারের সংগৃহীত ফুলের বীজ ও চারা এনে বহুবিধ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তাদের উৎপাদন করে। তার ফলাফল দেখাটাই হয়েছে কিরিটির বর্তমানে নেশা। বাগানটার প্রায় সব জায়গায় অনেক রকমের ফুল গাছও লাগিয়েছে। হরেক রকমের ফুল তাদের রঙের বাহার তুলে যেন হাসছে। সুদূর বর্মার জঙ্গল থেকে আনিত এক রকমের বুনো চাপা ফুলের ছোট্ট চারাটার পাতাগুলো গভীর মনোযোগের সঙ্গে দেখতে দেখতে কিরিটি বললে, দেখছেন মিস্টার মুখার্জি, এই যে চারা গাছটা, এতে এক প্রকার বিচিত্র চাপা ফুল ফোটে। ফুলটা কিছুটা হরিৎ, কিছুটা ফিকে গোলাপি রঙের মেশানো, কিন্তু ফুলটার কোনো নিজস্ব গন্ধ নেই। পরীক্ষা করে দেখেছি গন্ধ রেণুর কোষ এই ফুলের মধ্যে থাকে না। তাই বাংলাদেশের এক প্রকার ভালো জাতের চাপা ফুলের ডালের সঙ্গে নতুন প্রক্রিয়ায় একটি কলম বেঁধেছি। এতে হবে কি জানেন, বর্মা দেশের ফুলের রঙের বৈচিত্র্য থাকবে, সেই সঙ্গে বাংলাদেশের গন্ধ। কিন্তু মিস্টার রায়, আমার কথাটা... ও হ্যাঁ, কি বলছিলেন? রাজা বাহাদুর লোকটা পাগল। কিন্তু আগেই তো আপনাকে বলেছি, একটা পাগল নিয়ে অযথা সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। আপনি বরং সুব্রতর ওখানে যান। হ্যাঁ, এই যে চারাটা দেখছেন, সে ইজ ব্ল্যাক প্রিন্স। কাশ্মীর থেকে এটা আনিয়েছি। অত বড় সাইজের গোলাপ এদেশে দেখা যায় না। এই যে গাছটার চারপাশে সূক্ষ্ম জালের বেড়া, এর মধ্যে ইলেকট্রিক কারেন্টের সর্বদা বরফ জল পাম্প করছে টু কিপ হার হোম টেম্পারেচার। কাশ্মীরের সৌন্দর্যকে বাঁচাতে হলে তাকে সেই আবহাওয়ায় রাখতে হবে। মিস্টার রায়, মনে মনে বেশ একটু বিরক্ত হয়ে যেন দেওয়ান সাহেব ডাকেন। এও আরেক শ্রেণীর পাগল দেখেছি, মনে মনে ভাবেন। বলুন, শুনছি। আমার কথাটা... ও হ্যাঁ, কিন্তু একটা কথা আপনার আমি বুঝতে পারছি না মিস্টার মুখার্জি, রাজা বাহাদুরকে আপনি পাগল বলছেন কেন? কথা কটা বলে কিরিটি আবার গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাগল নয়তো কি মশাই, একটি মাত্র ছেলে, ওর সমস্ত সম্পত্তির অধিকারী তো ওই ছেলেই। তা দেখুন দেখি ব্যাপারটা, উইল করে সমস্ত সম্পত্তি তাকে দিয়ে উইলটা রেজিস্ট্রি পর্যন্ত করলেন না। কোথায় ওই অত বড় প্রাসাদের মধ্যে লুকিয়ে রেখে ছেলেকে ডেকে বললেন, দেখ বাপু, আমাদের 10 পুরুষের এত কষ্টের সঞ্চিত অর্থ সবই আমি তোমাকে দিয়ে গেলাম, তবে হ্যাঁ, উইলটা লুকিয়ে রাখলাম, তোমাকে খুঁজে বের করতে হবে। কুমার বাহাদুরকে গিয়ে বলুন চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমাতে। বলেন কি? আর যখন সম্পত্তির ওয়ারিশান কেউ নেই, সেক্ষেত্রে উইল থাকুক আর নাই থাকুক, পিতার মৃত্যুর পর ন্যায়ত ও আইনগত ওই ছেলেই তো সব পাবে। সেগুড়েও বালি মশাই, বালি। তবে আর বলছি কি মশাই, ওই উইল ছাড়াও আরেকটা উইল করেছেন রাজা বাহাদুর, সেটা রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। আরেকটা উইল? হ্যাঁ, তাতে লেখা আছে আসল উইলটা তিনি লুকিয়ে রাখলেন। যদি তার ছেলে সেটা খুঁজে বের করে দাখিল করতে পারে ট্রাস্টির কাছে, তবেই হবে সে ওর সম্পত্তির ন্যায্য অধিকারী, নইলে নয়। এখন বলুন, এই লোককে পাগল বলবেন না কি? বুঝলাম। তাহলে সেক্ষেত্রে... আগে হ্যাঁ, কুমার বাহাদুরের ইচ্ছা আপনি সেই উইলটা খুঁজে বের করে দেবেন। আপনার ন্যায্য পারিশ্রমিক... কাজ না নিয়ে আমি আগে পারিশ্রমিকের কথা আলোচনা করি না মিস্টার মুখার্জি। শুধু যে সেই কারণে আপনার শরণাপন্ন হয়েছে মিস্টার রায়, তা নয়। তবে এর মধ্যে আরও একটা কঠিন ব্যাপার আছে। রাজা বাহাদুর একমাত্র তার ছেলে কুমার সাহেবকে ছাড়া অন্য কাউকে উইল খুঁজতে দেবেন। বাড়িতে 4 জন গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত করেছেন
কুমার বাহাদুরের প্রতি কড়া নজর রাখে, যাতে করে একমাত্র ওই ছেলে ছাড়া অন্য কেউ উইলটা খুঁজতে পর্যন্ত সুযোগ বা সুবিধা না পায়। মায় আমাকে পর্যন্ত তিনি এখন আর বিশ্বাস করেন না। কেন? কেন আর? একেই রাজা বাহাদুর লোকটা ভীষণ বদমেজাজি, রকচটা প্রকৃতি। তার উপরে আবার এখন সকলকে সন্দেহ করতে শুরু করেছে। কেউ কাছে গেলে চেঁচামেচি শুরু করে দেন। তার ধারণা হয়ে গেছে আমি কুমার বাহাদুরের সপক্ষে। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি জানেন কুমার বাহাদুর মানুষের মনস্তত্ত্বের ওপর কোনো রকম পড়াশোনা করেছেন কিনা? আগে কথাটা দেওয়ান সাহেব যেন ঠিক বুঝে উঠতে পারেননি। এইভাবে ওর মুখের দিকে তাকান। আচ্ছা, বাপ তো রকচটা, ছেলেটি কেমন? ঠিক উল্টো, অত্যন্ত বিনীত, শান্ত ও ভদ্র প্রকৃতি। রাজা বাহাদুরের স্ত্রী কবে মারা গেছেন? তা বছর 14 হবে। কিন্তু সে কথা আপনি জানলেন কি করে? আমি তো সে কথা এখনো বলিনি। স্ত্রী বেঁচে থাকলে কি ছেলের এমন দুর্দশা হতো? যাকগে সে কথা। আমাকে এক্ষুনি একবার শ্রী নার্সারিতে যেতে হবে। একটা চায়না গোলাপের চারার সন্ধান পাওয়া গেছে ওদের ওখানে, অত্যন্ত দুর্লভ। কিন্তু আমার কথাটা বড্ড আশা করে। আজ আর নয়, পরশু সকালে আসবেন, তখন বলবো আপনার কেস নিতে পারবো কি না। আচ্ছা, নমস্কার। নবীপুর স্টেটের বৃদ্ধ দেওয়ান সাহেবকে আর দ্বিতীয় বাক্য উচ্চারণে অবকাশ মাত্র না দিয়ে কিরিটি অন্দরের দিকে পা বাড়ালো। রামবতী ও উপায়ন্তর না দেখে সেদিনকার মতো বোধহয় ক্ষুণ্ণ মনেই বিদায় নিলেন। ঘরে এসে কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করে আরাম করে সোফার ওপরে টান টান হয়ে শুয়ে পড়ল। একান্ত নিরুদ্বিগ্ন দেহ ও মনে সোফার উপরে গা এলিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগল। ব্যাপারটা সত্যিই উপভোগ্য। নবীপুর স্টেটের রাজা বাহাদুর শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তার একমাত্র শান্ত শিষ্ট ছেলেটিকে নিয়ে মর্মান্তিক খেলা শুরু করেছেন। উইল খুঁজে বের করো, তারপরে সম্পত্তি, নইলে গো টু হেল। শখের ফকির, চমৎকার যুক্তি। কিন্তু কেন হঠাৎ এবার রাজা বাহাদুরের এ খেয়াল হয়? কেন এই দুর্মতি? হঠাৎ কি একটা কথা মনে পড়ায় কিরিটি সোফাটার ওপরে উঠে বসে চিৎকার করে ডাকলো, জংলি! জংলি প্রভুর ডাকে হন্তদন্ত হয়ে ছুটে এলো। বাবুজি, ও ঘর থেকে টেলিফোন গাইডটা নিয়ে আয় তো। জংলি টেলিফোন গাইডটা এনে কিরিটির হাতে দেয়। পাতা উল্টাতে উল্টাতে নবীপুর স্টেটের ফোন নাম্বারটা পাওয়া গেল। কোনোরূপ দ্বিধামাত্র না করে ফোনে স্টেটের সঙ্গে কানেকশন চাইল। পুট মি প্লিজ টু নবীপুর স্টেট। কিছুক্ষণ অপেক্ষা করবার পরই ট্রাঙ্ক কানেকশন স্টেটের সঙ্গে যোগাযোগ হলো। হ্যালো, নবীপুর স্টেট, আমি আপনাদের রাজা বাহাদুরের সঙ্গে একবার কথা বলতে পারি কি? হ্যাঁ। ও হ্যাঁ, বলবেন, অত্যন্ত আর্জেন্ট, উইল সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ। একটুক্ষণ অপেক্ষা করতেই ওপাশ থেকে একটা বেশ ভারী বিরক্তি মিশ্রিত কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। কে? হু আর ইউ? শান্ত নির্লিপ্ত কণ্ঠে কিরিটি জবাব দেয়, Am I speaking with His Highness the Raja Bahadur of নবীপুর স্টেট? আশ্চর্য, মন্ত্রোচ্চারণের মতোই যেন সহসা ওপাশের একটু আগেকার রুক্ষ কর্কশ বিরক্তি মিশ্রিত কণ্ঠস্বর মৃদু ও মোলায়েম হয়ে এলো। ইয়েস, আপনি কে? কিরিটি মৃদু মৃদু হাসে। ঔষধ। উৎফুল্ল কণ্ঠে বলে, দেখুন, আমার পরিচয় দেওয়ার আগে একটা জরুরি কথা বলতে চাই। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে মানে কুমার বাহাদুর উইল খুঁজে বের করবার জন্য একজন বেসরকারি বিখ্যাত গোয়েন্দাকে নিযুক্ত করেছেন। ব্যাস, আর বলতে হলো না। একটা আর্তচিৎকারের শব্দ যেন মুহূর্তে ভেসে এসে ওর কর্ণপটাহে প্রচণ্ড আঘাত করল। হোয়াট? এবং সঙ্গে সঙ্গে রাজা বাহাদুর সমস্ত ভুলে যেন হঠাৎ চিৎকার করে ওঠেন, রামদেও, শিবপ্রসাদ, বৈদ্যনাথ, ভজন সিং, বিনয়বাবু, সুশীলবাবু, ধীরেনবাবু, চপলাবাবু, জলদি বলো, আভি তুরন্ত ইধর আনে को लिया, हमारा हुकुम। কিরিটি রিসিভারটা কানে লাগিয়ে রেখে মৃদু মৃদু হাসতে লাগল।
নবীপুর স্টেটের রাজা বাহাদুরের রাগত কণ্ঠ থেকে আগ্নেয়গিরির মুখ থেকে উৎক্ষিপ্ত লাভা স্রোতের মতো উচ্চ চিৎকারের প্রতিটা শব্দ সুস্পষ্ট ওর কানে এসে বাজছে। নির্ভুলভাবে যে ও ঠিক জায়গাটাতেই মোক্ষম আঘাত হানতে এত শীঘ্র সক্ষম হবে সেটা সত্যি ওর ধারণারও অতীত ছিল। মাঝে মাঝে ওপাশ থেকে নিঃশ্বাসের ফোঁস শব্দ। হঠাৎ আবার চিৎকার শুরু হয়ে গেল। এই যে রুনু, ইউ আর এ গ্রেট কাওয়ার্ড। নিজের বুদ্ধিতে কুলোলো না, এখন গোয়েন্দা লাগিয়েছ। বাট লিসেন মাই বয়, এও তোমাকে আমি বলে রাখছি, অন্য কোনো লোককে এ বাড়িতে ঢুকিয়েছ কি, আই শ্যাল ডিরেক্টলি শুট হিম ডাউন অন দ্য স্পট। ইউ, কুকুরের মতো গুলি করে মারব। গোয়েন্দাগিরি তার জন্মের মতো ঘুচিয়ে দেব। ইউ উইল গেট অষ্টরম্ভা, ইডিয়েট। এতটুকু বুদ্ধি রাখো না, আর এত বড় সম্পত্তি আমার ভোগ করতে চাও? গেট আউট, আই সে গেট আউট অফ মাই সাইট। নিকালো, আবে ইহাঁ সে নিকালো। অপরপক্ষ প্রত্যুত্তরে কিছু বললে কিনা শোনা গেল না। রাজা বাহাদুর লোকটা একেবারে পাগল না হলেও মাথায় যে কিছুটা ছিট আছে সে বিষয়ে কিরিটির কিন্তু আর সন্দেহের অবকাশ মাত্র থাকে না। আবার রাজা বাহাদুরের গর্জন শ্রুতিগোচর হয়। এই যে মূর্তিমানরা সব, গোয়েন্দাগিরি করবার জন্য যে তোমাদের প্রত্যেককে 200 টাকা করে মাস মাস মাইনে দিয়ে পুষছি, হোয়াট ফর? আই সে হোয়াট ফর? জানতে পারি কি কি জন্য? দিব্যি খাও দাও আর বুঝি নিদ্রা যাও? ফাইন, সবাইকে তোমাদের ফাইন করলাম, 50 রুপিস করে প্রত্যেককে ফাইন। অপরপক্ষ হয়তো কিছু বললে জবাবে দ্বিগুণ চিৎকার শোনা গেল। ন্যাকা সব, জানো না? জানবে কি করে? মাথায় যে সব গোবর পাউডাং, ঘুটে, বুঝলে, ঘুটে দাও। এদিকে যে বাইরে থেকে শ্রীমান গোয়েন্দা এনে উইল খোঁজাচ্ছেন, জানো কিছু তার? আই মাস্ট হ্যাভ দ্যাট গোয়েন্দা উইদিন 3 days। যেমন করে হোক সেবাটাকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে এসো। বেটাকে বুঝিয়ে দেব আমার রাইফেলের বুলেট কেমন করে বুক ফুটো করে দেয়। আর প্রয়োজন নেই। কিরিটি পরম কৌতুকে ফোনটা নামিয়ে রেখে একটা সিগারেট ধরাল। তার তীর লক্ষ্যভেদ করেছে, অব্যর্থ। অন্ধকারে তীর ছুঁড়েছিল, এমনভাবে সে লক্ষ্যভেদ করবে এটা কিন্তু আদপে ফোন করবার পূর্ব মুহূর্তটাতেও ভাবেনি। ঠিক নির্দিষ্ট দিনে দেওয়ান সাহেব এসে হাজির। মিস্টার রায়, কি করলেন? কুমার বাহাদুরকে বলবেন উইল আমি খুঁজে দেব। এদিকে ব্যাপার শুনেছেন? রাজা বাহাদুর গোয়েন্দা নিযুক্ত করবার ব্যাপারটা সব জানতে পেরে গেছে, এই তো? দেওয়ান সাহেব বিস্ময়ে একেবারে থ হয়ে যায়। জিজ্ঞেস করেন, কেমন করে জানলেন সে কথা আপনি? কেমন করে আবার? আমি নিজেই তাকে ফোনে জানিয়েছি। আপনি? হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে, খুব জরুরি। বলুন। আপনি বা কুমার বাহাদুর ফটো তুলতে জানেন? ফটো? বিস্ময়ের পর বিস্ময়। হ্যাঁ, ফটোগ্রাফি। আগে কুমার বাহাদুরের ক্যামেরা আছে, ফটো তোলার শখও আছে। গুড, তাকে বলবেন 5টা ফটো আমার চাই। চপলা, ধীরেন, বিনয়, সুশীলবাবুর ও রাজা বাহাদুর। আগে আমি ঠিক বুঝতে পারছেন না। আপাতত চেষ্টা না করে যা বলছি তাই করুন। আপনি সেখানে একবার। বাবা, বলেন কি মশাই, রাইফেলের গুলির সামনে? যাই করি, পৈতৃক প্রাণটা তো আর তাই বলে খোয়াতে পারি না। রাজা বাহাদুর ইজ এ ডেঞ্জারাস ম্যান। তাহলে? আরে মশাই, আপনাদের উইলটা পাওয়া নিয়ে হচ্ছে কথা, সেটা পেলেই তো হলো। আজ্ঞে। দেওয়ান সাহেব যেন কিরিটির কথার কোনো মর্মই খুঁজে বের করতে পারেন। এখানে না গিয়ে এখানে বসে উইলটা খুঁজে বের করবে নাকি? দিন 2 পরে কিরিটির প্রার্থিত বস্তু 5টি ফটো তার হাতে পৌঁছে গেল। রাজা বাহাদুর লোকটা দীর্ঘ, রোগাটে, তবে সুশ্রী। দাড়ি খুব নিখুঁতভাবে কামানো, চোখে মুখে একটা রুক্ষ কর্কশ ভাব, একটা প্রচণ্ড অহমিকা যেন সেই কর্কশ মুখের প্রতিটি রেখায় সজাগ হয়ে উঠেছে। চপলাকান্ত, গোলগাল চেহারা, বোকা বোকা মুখের ভাব, ড্যাবে ড্যাবে চোখের দৃষ্টি, পাকানো গোঁফ, দাড়ি কামানো। বিনয়বাবু, সুবিস্তীর্ণ একখানি চকচকেটা, সুচলো মুখ, উন্নত নাসা,
ছোট ছোট চোখ, দাড়ি গোঁফ নেই। ধীরেনবাবু, মুখের রেখায় একটা পালোয়ানি ভাব, ভাসা ভাসা চোখের দৃষ্টি, ফ্রেঞ্চ কাট দাড়ি ও সরু গোঁফ, শিকারে বেড়ালের মতো। লোকটা মাথায় বুদ্ধি রাখে। চতুর্থ, সুশীল, সাধারণ দোহারা চেহারা বলেই মনে হয়। লম্বাটে ধরনের মুখ, তীক্ষ্ণ দুটি চক্ষু, মুখের রেখায় একটা সুস্পষ্ট দৃঢ়তার পরিচয় থাকলেও কেমন যেন একটা বোকা বোকা ভাব মুখে। কিরিটি সামনের টেবিলের উপরে পাশাপাশি 5খানা ফটো দাঁড় করিয়ে চিন্তা করতে থাকে। বাইরে জুতোর শব্দ শোনা যায়। কে? সুব্রত? আয়। সুব্রত ঘরে এসে প্রবেশ করে। কিরিটিকে সামনে টেবিলের উপরে 5খানা ফটোর দিকে গভীর মনোযোগের সঙ্গে চেয়ে থাকতে দেখে সবিস্ময়ে প্রশ্ন করে, ব্যাপারটা কি? কাদের ছবি সামনে নিয়ে ধ্যানে বসেছিস? ধ্যান করছি এদের মধ্যে সবচাইতে বড় বোকাকে। বড় বোকা? তার মানে? অর্থাৎ সবচাইতে গর্ধপ এদের মধ্যে কোনজন? একটা কুয়োর মধ্যে একটা হীরা পড়ে গেছে, এদের মধ্যে কাকে দিয়ে কুয়ো থেকে হীরাটা উদ্ধার করা যেতে পারে তাই ভাবছি। কুয়োর মধ্যে হীরা পড়ে গেছে? হ্যাঁ রে, হীরা বই কি, হীরার চাইতে মূল্যবান। নাও টেল মি হু অ্যামং আস দেম ইজ দ্য বিগেস্ট ফুল। বলতে বলতে হঠাৎ কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে চেয়ে কতকটা যেন আত্মগতভাবেই বলে, চপলা, ধীরেন, বিনয়, সুনীল অ্যান্ড ইয়েস। সুব্রত, কিরে পাগলা মতো বিড়বিড় করে কি বকছিস? ইয়েস, আই গট ইট। দাঁড়া। হঠাৎ কিরিটি উঠে গিয়ে ফোনটা তুলে নিয়ে বলে, প্লিজ পুট মি টু নবী পোস্টেড। একটু পরেই কথাবার্তা শুরু হয়। হ্যাঁ, কুমার বাহাদুর নয়, দেওয়ান সাহেবকেই চাই। কে? দেওয়ান সাহেব? শুনুন, হ্যাঁ আমি কিরিটি কথা বলছি। গুম করতে পারবেন? উপাস হতে কিরিটির কানে একটা বিস্মিত কণ্ঠস্বর ভেসে আসে। গুম? হ্যাঁ হ্যাঁ, যাকে বলে লোপাট। আগেটাকে নয়, শিগগির চলে আসুন, জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আরে আসুনই না। ফোনটা নামিয়ে রেখে কিরিটি বিস্মিত হতভম্ব সুব্রতর সামনে এসে সোফাটার উপরে বসে পড়ে, আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, সুব্রত, হ্যাভ ইউ গট দ্য কারেজ টু ফেস এ রাইফেল বুলেট? সুব্রত তো একেবারে থ। কিরিটি বলে কি? কিরিটি কিন্তু কথাটা বলেই সেদিনকার সংবাদপত্রটায় মন দিয়েছিল। হঠাৎ অ্যামিউজমেন্টের পাতাটা পড়তে পড়তে বলে ওঠে, হ্যাঞ্চব্যাক অফ নোটার দাম ছবিটা দেখেছিস সুব্রত? না, তবে চল আজ রাতের শোতে। ইট ইজ এ পিকচার। কি অপূর্ব মেকআপ নিয়েছে চার্লস ডটন। অবশ্যই নির্বাক যুগের লঞ্চানের কাছে কিছুই নয়, তবু ইউ উইল গেট সাম আইডিয়া। একসময় এ ব্যাপারে নিয়ে আমি অনেক সময় নষ্ট করেছিলাম। ব্যাপারটা আমাকে একটু খুলেই বলবি? আশা অবধি তুই যে হেয়ালি শুরু করেছিস, মাথা মুন্ডু তার কিছুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। বলবো, এই যে ফটোটা, বলতে বলতে কিরিটি সুশীলের ফটোটা তুলে নিয়ে বলে, খুব ভালো করে স্টাডি কর। কালকের মধ্যে লোকটার মেজার জানতে পারবি, দৈর্ঘ্য প্রস্থ সব। তারপর? ব্যস্ত হোস না, সব বলবো, কাল রাত্রেই সব বলবো। দাঁড়া, আরেকবার ফোন করতে হবে। হ্যালো, হ্যাঁ আমি কিরিটি রায় কথা বলছি। একটা মেজারমেন্ট অ্যান্ড রাফ ফিজিক্যাল ডেসক্রিপশন চাই কালকের মধ্যেই। দেখুন মিস্টার রায়, আপনার আবোল তাবোল কথা শুনতে শুনতে আমি বনে গেছি। কিসের মেজারমেন্টই বা চান? আর আরে মশাই, কিসের মেজারমেন্ট আবার? মানুষের। আপনাদের ওখানে যে সুশীলবাবু বলে একটা ভদ্রলোক আছেন তার। সুশীলবাবুর মেজারমেন্ট? হ্যাঁ, আর দেখুন ওই 4 জনের মধ্যে বেশি বোকা কে বলুন তো? বেশি বোকা? হ্যাঁ, আচ্ছা আপাতত ওই হলেই চলবে। সুশীলবাবুর বডির মেজারমেন্ট ও তার ফিজিক্যাল ডেসক্রিপশন একেবারে নিখুঁত চাই কিন্তু। দিন 5 পরের কথা। কিরিটি নবীপুরের রাজা বাহাদুরকে ফোনে ডাক। গুড মর্নিং ইউর এক্সাল্টেড হাইনেস। একটা রাগত প্রত্যুত্তর, মাত্র একটি ছোট্ট সংক্ষিপ্ত শব্দ। ইউর হাইনেস, জানেন কি, আপনারই মাইনে খেয়ে আপনার সর্বনাশ করছে একজন দিব্যি খুশমেজাজি। হোয়াট? শব্দ নয়, যেন একটা বোমা ফাটল।
ইয়েস ইয়োর হাইনেস, আপনার নিযুক্ত গোয়েন্দা বিনয়বাবু, অর্থাৎ যার মস্তকের উপরিভাগে সুবিস্তীর্ণ টাক ও মধ্যভাগে পরিপূর্ণ বিশ্বাসঘাতকতা, বুঝতে পারছেন বোধহয়, সেই গোপনে আপনার ছেলের হয়ে গোয়েন্দাগিরি করছে। ব্যাস, আর কথাটা শেষ হলো না। প্রচণ্ড গর্জন শোনা গেল। ভজন সিং, মেরা রাইফেল! বিনয়বাবু, জলদি! কিরিটি একান্ত নিরুৎসাহভাবে ফোনটা নামিয়ে রাখল। এদিকে নবীপুর স্টেটে রাজপ্রাসাদে রাজা বাহাদুরের কক্ষে হাতে রাইফেল দণ্ডায়মান রাজা বাহাদুর প্রচণ্ড রাগের সিংহের মতো খুলছেন। সামনে বলির পাঠার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন বেচারি বিনয়বাবু। শীতকাল, তবু টাকের ওপরে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। অদূরে দাঁড়িয়ে দারোয়ান ভজন সিং। নাও টেল মি, হোয়াই শুড আই নট শুট ইউ হিয়ার? আমার ওপর রাহাজানি? বিশ্বাসঘাতক! আগে হোয়াট আগে? আই নো এভরিথিং। বলো, আমারই নিযুক্ত লোক হয়ে আমার ছেলের দলে ভিড়েছ কেন? বলি, তোমার মালিক কে? আমি, না তোমাদের ওই কুমার বাহাদুর? নিঃশব্দে বিনয়বাবুর ঠিক পাশ ঘেঁষে সুশীলবাবুর প্রবেশ। 1000 টাইমস ইয়োর হাইনেস স্যার, বুঝিয়ে দাও ওই মূর্খকে, বুঝিয়ে দাও সেটা। ইয়েস ইয়োর হাইনেস, আসুন বিনয়বাবু। এমন সময় ভৃত্য একটা কাঠের বাক্সের পার্সেল নিয়ে রাজা বাহাদুরের সামনে এসে দাঁড়াল। মহারাজ? রাজা বাহাদুর জিজ্ঞাসা করলেন, ওটা কি? একটা পার্সেল, আজকে সকালে ডাকে এসেছে। হলো। পার্সেল খোলা হলো। প্রথমে কাঠের গুঁড়ো, তারপর পাতলা টিস্যু পেপারে মোড়া লম্বা একটা পদার্থ বের হলো। টিস্যু পেপারটা খুলেই ভৃত্য আতঙ্কে চিৎকার করে ওঠে। কি কি হলো? রাজা বাহাদুর এগিয়ে এসে দেখলেন একটা মানুষের কনুই থেকে কাটা হাত, আলকাত্রার মতো কালো কুচকুচে রং, সঙ্গে এক টুকরো কাগজ, তাতে যেন কি লেখা। উদ্গ্রীব হয়ে রাজা বাহাদুর কাগজটা খুলে পড়লেন। ইয়োর হাইনেস রাজা বাহাদুর, আমার নাম কালো হাত। আমি আপনার ছেলে কুমার বাহাদুরের নিযুক্ত গোয়েন্দা। আমি উইল খুঁজে বের করব। আমি আপনার পাশে পাশেই আছি, সর্বত্র আমার গতি। আমাকে কেউ দেখতে পায় না, তাই আমার নাম কালো হাত। প্রচণ্ড রাগে রাজা বাহাদুরের সর্বশরীর যেন বংশপত্রের মতো কাঁপছে। কণ্ঠে ভাষা নেই, রুদ্ধ। হাতটা তুলে নিয়ে সহসা মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বোমার মতো ফেটে পড়লেন রাজা বাহাদুর। কালো হাত! ড্যাম ইট! হাতটা মোমের তৈরি, ভেঙে গুড়িয়ে গেল। হঠাৎ এমন সময় সুশীল খিলখিল করে হেসে ওঠে। বিদ্যুৎ বেগে ঘুরে সুশীলের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বজ্র কঠিন স্বরে রাজা বাহাদুর গর্জে উঠলেন, হোয়াট ডু ইউ মিন? হাসি কিসের? ইয়োর হাইনেস, হাসছি, হাতটা মোমের তৈরি। গেট আউট, আই সে গেট আউট অল অফ ইউ। সুশীল ও বিনয় ঘর থেকে কোনো মতে পালিয়ে বাঁচল। এবারে শুরু হলো শয়নে স্বপনে জাগরণে সর্বদা কালো হাতের বিভীষিকা। কেবল কালো হাতের ব্যঙ্গোক্তিপূর্ণ চিঠির পর চিঠি। চিঠি নয়, যেন এক একখানা অগ্নিগর্ভ শেল। তার উপরে যখন তখন কিরিটির ফোন। রাজা বাহাদুর যেন একেবারে ক্ষেপে উঠলেন। থেকে থেকে প্রচণ্ড গর্জন করে ওঠেন। প্রাসাদের সর্বত্র বিভীষিকা। কর্মচারীরা ভয় একেবারে তটস্থ। কুমার বাহাদুর কিন্তু একেবারে নির্ভীক, যেন কিছুই জানেন, কোনো ব্যাপারে এতটুকু স্পৃহাও নেই। রাজা বাহাদুর বেশিরভাগ সময় নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকেন। ভৃত্য সকালে বিকালে খাবার দিয়ে আসেন। কারো সঙ্গে বড় একটা দেখাশোনা করেন না। কড়া আদেশ, কেউ যেন তাকে বিরক্ত না করে। সেদিন সকালবেলা ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। হু দ্য ডেভিল ইউ আর? গুড মর্নিং ইয়োর মোস্ট এক্সাল্টেড হাইনেস। শাট আপ! রাজা বাহাদুর গর্জে ওঠেন। কিন্তু ইয়োর হাইনেস, ওদিকে যে কালো হাত চিচিং ফাঁক করে দিয়েছেন, শুনেছেন? চিচিং ফাঁক? তাছাড়া আর কি, ঘরের মধ্যে যে বিরাট স্ট্যাচুটার নিচে আপনার উইল। কে কে বললে স্ট্যাচুর নিচে? সেটা তো বাবার অয়েল। হ্যাঁ হ্যাঁ, সেই অয়েল পেন্টিংয়ের। কিরিটি হঠাৎ ফোনটা নামিয়ে রেখে দিল। দুপুরের দিকে কিরিটি আবার দেওয়ান সাহেবকে ফোন করল।
কে? দেওয়ান সাহেব? কুমার বাহাদুরকে আপনাদের রাজা বাহাদুর সত্যিই ভালোবাসে, জানেন? তার মানে বুড়োর ছেলে অন্ত প্রাণ, বুঝতেই তো পারছেন ওই একটিমাত্র ছেলে, তবু কেমন পাগলামিটাই না করছেন। ওকে, তবে আপনার কুমার বাহাদুরকে দিন কয়েকের জন্য হাওয়া হতে হবে। হাওয়া হতে হবে মানে বুঝলেন না? গা ঢাকা দিতে হবে, বলবেন কলকাতা বা অন্য কোথাও যেতে। বুঝলাম। এবারে আর ফোন নয়, একখানা চিঠি। নমস্কার রাজা বাহাদুর, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, কুমার বাহাদুর গতকাল কলকাতায় এসেছিলেন। স্টেশনে প্ল্যাটফর্মে হঠাৎ পা পিছলে পড়ে বর্তমানে হাসপাতালে, অবস্থা সংকটজনক। দেখতে চান তো সত্ত্বর চলে আসুন। সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল কলেজ হাসপাতাল। রাজা বাহাদুর চিৎকার করে উঠলেন, ভজন সিং, ড্রাইভার কো বুলাও, গাড়ি। রাজা বাহাদুরও বেরিয়ে গেছেন গাড়ি হাঁকিয়ে কলকাতার দিকে। ফোন এলো দেওয়ান সাহেবের কাছে। হ্যাঁ শুনুন, রাজা বাহাদুরের ঘরে তার বাবার একটা অয়েল পেন্টিং আছে না, সেখানে খোঁজ করে দেখুন উইলটা। কিন্তু আশ্চর্য, সেখানে উইল পাওয়া গেল না। পেলেন না? সে ঘরের মধ্যে কোনো স্ট্যাচু আছে? হ্যাঁ, ওর বাবার। সেটার নিচে দেখুন খোঁজ করে। কিন্তু স্ট্যাচুটা যে বিরাট ভারী। খুব ভারী না? ওকে, ভাবতে হলো দেখছি, প্ল্যানটা খাটলো না। রাজা বাহাদুরকে বৃথায় সরিয়ে আনা হলো ধাপ্পা দিয়ে। রাজা বাহাদুর বৃথায় কলকাতা মেডিকেল কলেজে গিয়ে ছোটাছুটি করে ফিরে এলেন। প্রচণ্ড রাগে গর্জাতে লাগলেন। সব ধাপ্পা। সেদিন ফোনে সুশীল বললে, খবর নিয়েও নিজে দেখে জানলাম রাজা বাহাদুরের একটা বাতিক ফ্যালফ্যাল করে বেশিরভাগ সময় দেওয়ালের দিকে চেয়ে থাকে। আমার মনে হয় দেওয়ালের মধ্যে কোথাও কোনো গুপ্ত কোটরে উইলটা লুকিয়ে রেখেছে। ইউ আর নো বেটার দ্যান সুশীল। তিনি একজন রাজা বাহাদুর, তার কোনো স্পেশাল হবি নেই? হবি? হ্যাঁ, লোকটার স্নান করবার একটা বাতিক আছে। দিনে রাতে ৮-১০ বার স্নান করে, শোবার ঘরের সঙ্গেই অ্যাটাচ বাথ। পরের দিন ফোনে সুশীল ও কিরিটির কথাবার্তা। হ্যাঁ রে, রাজা বাহাদুর বাথরুমে যে স্নান করেন, তোলা জলে না ট্যাপ ওয়াটারের ব্যবস্থা আছে? তোলা জলে, মালি জল নিয়ে আসে। একটু আগে কিরিটি শেষবারের মতো রাজা বাহাদুরকে ফোন করেছিল, সে কথাই ও ভাবছিল। এমন সময় দেওয়ান সাহেব এসে হাজির। এই যে দেওয়ান সাহেব, আসুন, এই আপনার উইল। সত্যি কিরিটির প্রস্তারিত হস্তে ধৃত পুরো একটা লেফাফা। দেওয়ান বাহাদুর একেবারে স্তম্ভিত। এ শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য। দেওয়ান সাহেব প্রশ্ন করেন, উইল পেয়েছেন? হ্যাঁ, দেখুন খুলে জেনুইন কিনা। দেওয়ান সাহেবের মাথা হেলিয়ে সম্মতি জানাতে উইলটা আবার ফেরত নিয়ে কিরিটি বলে, বেশ, এটা আপাতত আমার কাছে রইল। কুমারকে পাঠিয়ে দেবেন, তারই হাতে দেবে। কেমন করে উদ্ধার করলেন এটা? ফোনের মারফত। ফোনে যে গোয়েন্দাগিরি করা চলে এটা জানতাম না। দেখলাম অসম্ভব কিছু নেই, কারণ বুদ্ধির্যস্ব। শুনুন তবে। কিরিটি বলতে শুরু করল, প্রথম থেকে আপনার কাছে যখনই শুনলাম রাজা বাহাদুর লোকটা অত্যন্ত রকচটা ও খেয়ালি, তখনই বুঝলাম অনুসন্ধানের ব্যাপারে ওটাই হবে আমার প্রধান অস্ত্র। অনুমান আমার ভুল হয়নি। প্রথম দিন ফোনে রাজা বাহাদুরকে কথা বলে রাগিয়ে দিয়েই বুঝলাম। তারপর যখন শুনলাম 4 জন গোয়েন্দা নিযুক্ত করেছেন পাহারা দেওয়ার জন্য, তখন আর একটা অনুমান করলাম। ওয়েস্টার্নের গোয়েন্দারা যেমন, এরাও নিশ্চয়ই তাই, বুদ্ধি একটু কম। অনুসন্ধানে আমার অনুমান যে সত্য তা প্রমাণিত হয়ে গেল। তারপর শুরু হলো আমার কাজ। তাদের ফটো আপনাকে দিয়ে আনিয়ে সুব্রতকে মেকআপ করে নবীপুরে দৃষ্টি রাখতে পাঠালাম। এমন লোকের মেকআপ দিয়ে সুব্রতকে সেখানে পাঠালাম যাকে আমার মনে হয়েছিল ওই 4 জনের মধ্যে সবচাইতে বেশি বোকা। সুব্রত দিব্যি সুশীল বনে ওদের দলে ভিড়ে গেল। রাজা বাহাদুরকে কথায় কথায় চটিয়ে দিয়ে এবং কালো হাতের একটা হাস্যাস্পদ ফন্দি তুলে আরও উদ্বাস্ত করে তুললাম। এমন সময় একদিন আবার ফোনে কথা বলতে বলতে চটিয়ে দিল, কারণ আমার ধারণা ছিল
উইলটা এমন কোনো জায়গায় তিনি রেখেছেন যেটা তার দৃষ্টির মধ্যে পড়ে সর্বত্র। এসব ব্যাপারে তাই হয় কিনা? এও জানতাম ঘরের মধ্যে দৃষ্টিপথে উইলটা রাখতে হলে বাক্স প্যাটরা বা সিন্ধুকে বন্ধ করে রাখবে, কারণ সাধারণ লোকের ওসবের মধ্যেই প্রথম দৃষ্টিপথ। অতএব উইল আছে এমন জায়গায় যেখানে সহজে কারো সন্দেহ পড়বে না। খোঁজ নিয়ে জানলাম ঘরে একটা স্ট্যাচু আছে, দেওয়ালে গোটা 2 অয়েল পেন্টিং আছে। তাহলে হয়তো রাজা বাহাদুর প্রথমে স্ট্যাচুটার নিচেই উইলটা লুকিয়ে রেখেছিলেন। সেইভাবে হিটও করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে তার কথা শুনে বুঝলাম উইল সেখান থেকে সরিয়ে দেওয়ালের অয়েল পেন্টিংয়ের পেছনে লুকানো হয়েছে। পরে বুঝলাম স্ট্যাচুটা খুব ভারী বলে সেখান থেকে সর্বদা উইলটা দেখাশোনা সম্ভব হবে না বলে সরানো হয়েছিল অন্যত্র। এইভাবে প্ল্যান করে উইলটা রাজা বাহাদুরের অবর্তমানে বের করে নেবার জন্য তাকে কলকাতায় সরানো হলো। কিন্তু লোকটা ধূর্ত, আমার কথার আভাস বুঝেই অন্যত্র উইলটা সরিয়ে ফেলেছিল। তাই তাকে সরিয়েও উইলটা খুঁজে পাওয়া গেল না। যাই হোক, এবার আমি আমার কনক্লুশনে আসব। আমার ওই চেষ্টা যখন বৃথা হলো তখন ভাবলাম আর কোথায় উইলটা থাকা সম্ভব। যদিও এ ব্যাপারে আমি স্থির নিশ্চিত ছিলাম যেখানে উইল থাকুক না কেন তার সদা জাগ্রত দৃষ্টির সামনেই কোথাও আছে। সেইভাবেই ক্যালকুলেশন করে আমার শেষ সিদ্ধান্তে এসে পৌঁছালাম। রাজা বাহাদুরের হ্যাবিটস জানতে গিয়ে শুনলাম তার দিনের মধ্যে 8-10 বার স্নান করার অভ্যাস, এবং স্নানের জল মালি তুলে দেয়। সঙ্গে সঙ্গে সেই দিকে আমার দৃষ্টি গেল। লোকটা যখন নিজের দৃষ্টির সামনেই উইলটা রাখতে চান তখন একমাত্র তার শয়নকক্ষ ছাড়া অন্য কোথায় সেটা রাখা সম্ভব? একমাত্র সম্ভাবনা স্নানের ঘরে, কারণ ওই স্নানের ঘর শয়ন ঘরের সংলগ্ন এবং সেখানে প্রবেশের 2টি দরজা, একটা শয়ন ঘরের মধ্য দিয়ে, অন্যটি বাইরে, এবং ওই দ্বিতীয় দ্বারপথে একমাত্র মালি যে জল দেয় সে ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। রাজবাড়ির স্নান ঘর নিশ্চয়ই তার বিশেষত্ব আছে, এবং উইলটা ঘরের মধ্যে কোথাও না রেখে, বিশেষ করে লোকের মনে একবার যখন সন্দেহ জেগেছে, অন্য কোথাও দৃষ্টির সামনে রাখতে হলে ঘর ছাড়া ওর পক্ষে স্নানঘরটাই হয়তো সুবিধাজনক হবে। খোঁজ নিলাম স্নানঘরের আসবাবপত্র। শুনলাম তোয়ালে ও কাপড় রাখবার জন্য একটা স্ট্যান্ড আছে, তার নিচে ড্রয়ার, এবং ড্রয়ারটা চাবি বন্ধ থাকে। অন্যের দৃষ্টির সন্দেহ থেকে বাঁচিয়ে সেই ড্রয়ারে রাখাটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ, যদিও এটাও একটা অনুমান মাত্র আমি করেছিলাম। যা হোক, দেখা গেল শেষ পর্যন্ত ড্রয়ার ভেঙে উইল সেখানেই আছে। আগাগোড়া এই অনুসন্ধানের ব্যাপারে আমি মানুষের সাইকোলজির উপরে নির্ভর করেই অগ্রসর হয়েছি। আপনি অসাধ্য সাধন করেছেন, আপনার পারিশ্রমিক। কথাটা শেষ হলো না, নিচে রাজা বাহাদুরের গর্জন শোনা গেল। কিরিটি তাড়াতাড়ি উইলটা হাতে নিয়ে নিচে নেমে এলো। সামনেই রাজা বাহাদুর। ওয়্যার ইজ দ্যাট উইল? ইয়োর হাইনেস, ব্যস্ত হবেন না, বসুন, এই যে উইল। রাজা বাহাদুর উইলটা হাতে পেয়ে কতকটা শান্ত হলেন। আই অ্যাডমিট ইউ আর এ ক্লেভার, মিস্টার ফোন। তোমার নাম জানা নেই আমার, তোমার বুদ্ধি আছে, কিন্তু এটা ভেবে দেখলে না কেন একবার কি কারণে এই ধরনের কাজ হঠাৎ আমি করেছিলাম? ওই স্কাউন্ড্রেল দেওয়ান ওর মেয়েকে আমার ছেলের সঙ্গে গোপনে বিয়ে দিয়েছে। শয়তান আমার বোকা ছেলের মাথায় হাত বুলিয়ে সম্পত্তি লাভ করবার জন্য। তাই একটু যাচাই করে দেখছিলাম ও বোকাটার হাতে সম্পত্তি পড়লে ও রাখতে পারবে কিনা। আই এম রিয়েলি সরি ইয়োর হাইনেস, এতক্ষণে সব বুঝতে পারছি। একটু বসুন, দেওয়ান সাহেবকে ডেকে আনি, তিনি উপরে আছেন। কিন্তু দেওয়ান সাহেবকে পাওয়া গেল না, সে অন্য দ্বারপথে ততক্ষণে উধাও। রাজা বাহাদুর সব শুনে বললেন, আমি জানতাম, আই শ্যাল শুট হিম নাও।